জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি। নতুন একটা ব্লগ। সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করব। আজকে বেরোতে বেরোতে একটু রাত্রের দিকেই হয়েছে, বুঝতেই পারছো। তো আগের দিন কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়েছি, তো বাকি অংশটা আজকে। এবার যখন পুজো দেখতে বেরিয়েছি তখন যে সময়টা ছিল আর এখনকার যে সময়টা তোমরা দেখতে পাচ্ছ, বেশ অনেকটা কিন্তু ব্যবধান। আমি শুনেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ভীষণ বিখ্যাত, লাইট, আলোকসজ্জা, ঠাকুর সব কিছু নিয়ে। কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আমি বিখ্যাত সেটা বলবো না, তবে সত্যি দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। দেখো, বুড়িমার কাছে যখন আমরা এসে উপস্থিত হলাম তখন কিন্তু রাত্রির প্রায় একটাই হবে, আর রাস্তা দেখে মনে হচ্ছে না একটা, মনে হচ্ছে এই সন্ধেবেলা হয়তো 5:30 6টা। বুড়িমাকে তখন সাজানো হচ্ছিল, চুল দেওয়া, গয়না পরানো ইত্যাদি। রাত্রি জেগে জেগে একের পর এক প্যান্ডেল দেখার অভ্যাসটা আমাদের কারোরই খুব একটা হয়তো থাকে না, আবার হুজুকে পড়লে সেই অভ্যাসটা তৈরি হয়ে যায়। এর পরের প্যান্ডেলটা বুড়িমার যেখানে মানে প্যান্ডেলটা ছিল তার থেকে বেশ কিছুটা দূরে। এই প্যান্ডেলের যে থিমটা ছিল সেটা হচ্ছে ধান। তো এত সুন্দর একটা গান হচ্ছিল যেন, ভেতরে যখন ঢুকলাম সত্যিই মনে হচ্ছিল কোনো গ্রামের ভেতরে কৃষক বাড়িতে ঢুকেছি, যেখানে বিভিন্ন ধান, সবজি সব কিছু মজুত করে রাখা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেন একটা পৌরাণিক ব্যাখ্যাকে মিলিয়ে চলেছে। যেমন ধরো লক্ষ্মীর ঘট, ধান, পাখা, প্রত্যেকটা বিষয়। তো এত সুন্দর লাগছিল ছবিগুলো দেখে। অনেকে অবশ্য এখানে একটা সেলফি জোনও তৈরি করে ফেলেছিল এই লক্ষ্মীর জায়গাটাতে। দেখো, দুখানা পেঁচা, মাঝখানে মা লক্ষ্মী বসে আছেন। দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, ভিডিও করছি। ভেতরে একটা সুন্দর বাউল গান হচ্ছিল ধান, সবজি এই চাষকে নিয়ে। রাত্রির সময় আরেকটু বাড়ল, দেখলাম বিভিন্ন ঢাকিরা রাস্তা দিয়ে একসাথে সুন্দরভাবে সাজিয়ে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে। দেখে মনেই হচ্ছে না রাত্রি তখন 2টো। বিষয়টাকে ক্যামেরাবন্দি করে নিয়ে আমরা এগিয়ে চললাম আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে। প্রত্যেকটা প্যান্ডেল বা প্রত্যেকটা বিষয়কে একটা নতুন কি বলবো তোমাদের, একটা কন্টেন্ট বলো বা বিষয় বলো, যেটাই বলো, একটা নতুনত্বকে বা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে স্থান দিয়েছে। এই প্যান্ডেলের যেটা ছিল থিম, সেটা হচ্ছে যে একটা সময় দুর্ভিক্ষ এসছিল বাংলাতে, তো সেই দুর্ভিক্ষের সময়টা যে ধানের অভাব বা চালের অভাব, সেই জিনিসটাকে তৈরি করেছে। এই প্যান্ডেলটা দেখার পরে আমরা গেলাম পাত্রবাজারে। পাত্রবাজারে এখানকার একটা খুব ফেমাস বলবো না, তবে খুব ব্যয়বহুল একটা পুজো বলতে পারো।
ভালোই করে। আর তবে এবারকার প্যান্ডেলটা আমার কাছে খুব বেশি ভালো আমার মনে হয়নি, কারণ সেটা অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। যেমন দেখো এই জায়গাটাতে প্রচণ্ড লাইট কাস্টিং, প্রচণ্ড লাইটের আলো একটা ব্লিঙ্ক করছে, প্লাস মিউজিক হচ্ছে, আর ঠিকই আছে একটা ডিস্কো কাইন্ড অফ লাগছে, কিন্তু সেটা যে খুব মন ছুঁয়েছে সেটা আমি বলবো না। এর পরের প্যান্ডেলটা দেখো কি অপূর্ব সাজিয়েছে গৌতম বুদ্ধের একটা বিষয়গুলোকে নিয়ে, মানে বুদ্ধদেবের বিভিন্ন বিষয়কে নিয়ে প্যান্ডেলের ভেতরের। ভেবেছিলাম বাইরেটা যেটা হবে ভেতরটা তাই হবে, কি না, ভেতরটা আবার অন্য রকম একটা রূপ নিয়েছে। জগদ্ধাত্রী পুজোতে ম্যাক্সিমাম ঠাকুরই এখানে শোলার কাজটা খুব প্রচলিত, বুঝতেই পারছো প্রত্যেকটা ঠাকুরই প্রায় শোলার কাজ দিয়ে তার ড্রেস পোশাক সব কিছু শাড়ি ইত্যাদি হয়ে থাকে। তবে সব ঠাকুর বলবো না, কিছু ঠাকুর আবার আলাদাও হয়। এরপরের প্যান্ডেলে আবার রাত্রির দিকে যখন এগোতে থাকলাম, দেখলাম আবার ঢাকিরা এখানেও বেশ জোটবদ্ধ হয়েছে। এটা একটা প্রথা আছে জানো তো, পুজো শুরু হওয়ার আগে বা পরে এই জিনিসটা কিন্তু হয়। ঢাক তো বাজবেই পুজোর সময়। এরপরের প্যান্ডেলের থিমটা আমার ঠিক মাথায় ঢোকেনি, তাই তোমাদের সাথেও আমি ব্যাপারটাকে খুলে বলতে পারছি না। তবে কোনো একটা রাজপ্রাসাদ টাইপ করেছে, এবং সেটা আমার দেখে যতদূর মনে হচ্ছিল যে হীরক রাজার দেশে এরকম ধরনের একটা, মানে সত্যজিৎ রায়ের বইতে এরকম ধরনের একটা রাজপ্রাসাদ তৈরি হয়েছিল, যেটা বাচ্চাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে, বিভিন্ন কালারফুল বিষয়কে নিয়ে তৈরি হয়েছিল। তবে এখানে আসার পরে মায়ের অবস্থাটা একটু ক্লান্তই লাগছিল, কারণ হাঁটার অভ্যাস নেই বলাটা ভুল, তবে হাঁটাটা মার পক্ষে এখন কষ্টদায়ক, বয়স হয়েছে আর পারেও না, মার পায়ের অবস্থাটা খুব ভালো নয়। বুঝতেই পারছো রাত্রে অনেকটা টাইম এগিয়ে গেছে। আমরা এই ঠাকুরটা দেখার পরে একটু কিছুক্ষণ ওখানে ফাঁকা জায়গা ছিল, বসে পড়লাম। রাত্রি বেশ অনেকটা। এরপরে লাস্ট ঠাকুরটা দেখা আমাদের হয়ে গেল, তবে সেই ঠাকুরের প্রত্যেকটা বিষয়ই আর কি তৈরি হচ্ছিল, তাই বেশিক্ষণ সময় ওখানে দিচ্ছিলাম না। দেখলাম বেশ রাত্রে ভেতরে লাইট জ্বালিয়ে কাঠের কাজ হচ্ছে। এইটা আবার বিভিন্ন পুতুল দিয়ে তৈরি করা হয়েছে, যেমন পুতুল নাচের কনসেপ্টে। খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা, একদম নতুনত্ব। রাত আরও বাড়তে থাকলো, আরও প্যান্ডেল দেখা বাকি। ইচ্ছা করছিল না যেন যে আরও কিছু প্যান্ডেল দেখি, কিন্তু তবুও লোভটা সামলাতে পারছি না। যখনই একটা প্যান্ডেল সামনে আসছে ভাবছি পরের প্যান্ডেলের বিশেষত্ব কী। এখানে দেখো একটা ছোট্ট পুচকি বাচ্চা, তাকে নিয়ে তার মা এসেছে, রাত্রি তখন প্রায় 2:30, কিন্তু বাচ্চাটার চোখে ঘুম নেই। তো যাই হোক, এটাও একটা অভিজ্ঞতা। পরের দিন সকালে আমরা দুপুরে আর কি, সকালে ঠিক না, বাজার টাজার করে নিয়ে আসার পরে দুপুরে ভাত খাওয়ার আজকে টাইম হয়ে গেছে। এবং এখানে দিদি আজকে খুব সিম্পলি বলেছিলাম করতে, মাছ ভাজা, শশা আর কচুর শাক খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তাই দিদি একটু মাছের মাথা দিয়ে কচুর শাক আর কই মাছের তেল কই করা হয়েছিল। তো স্যার জামাইবাবু দেখে তো খুব খুশি, তো
এরপরে আমরা নিজেরা মানে কর্তাগিন্নি সন্ধেবেলা বেরোলাম ঠাকুর দেখতে। বলতে পারো রিপিট করা, মানে আমার কাছে তো রিপিটই করা, কিন্তু পুরোপুরি তা নয়, কারণ আমার যেটা উদ্দেশ্য ছিল একটু রাজবাড়িটা দেখানো এবং দেখা, তোমাদের সাথেও শেয়ার করা আর নিজেরও দেখা। রাজবাড়িটা দিনের বেলায় গিয়েছিলাম, কিন্তু রাত্রের দিকে এরকম একটা সুন্দর পরিবেশের সামনাসামনি হব এটা খুব একটা আশা করিনি। ভিড় ছিল, ভিড় থাকাটা খুব স্বাভাবিক, কারণ জগদ্ধাত্রী পুজোটা কৃষ্ণনগরে খুব বেশি পরিমাণে ব্যাপকতা পেয়েছে, তো সেই হিসাবে ভিড় থাকাটা খুব অপ্রাসঙ্গিক নয়। আমরা প্রথমে রাজবাড়ির ভেতরটা মানে যেখানে পুজো হয় সেই জায়গাটাতে ঢুকলাম এবং ঢুকে দেখলাম ঝাড়বাতিগুলো কিছু ভাঙা, কিছু জ্বলছে না, কিন্তু যখন জ্বলছিল তুমি দেখো ভালো করে তোমরা, এক করিডোরটা কি অপূর্ব লাগছে, ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আর এই রাজবাড়িতে একটা বিশেষ বিষয় হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে, সেটা হচ্ছে পুজোর সময় এখানকার যে রাজাদের যে বা রানীমার যে বিষয়গুলো মানে যে ব্যবহার করা জিনিসগুলো বা ছিল সেগুলোকে বার করে দেওয়া হয় জনগণের সামনে দেখানোর জন্য। কিন্তু কি অপূর্ব লাগছে দেখো ঝাড়বাতিগুলো দিয়ে। আমার তো মনে হচ্ছিল বেশ একটা চেয়ার নিয়ে পুরো রাত্রিটা এখানে বসে কাটিয়ে দিই আর মায়ের পুজো দেখি, কিন্তু সম্ভব না। বিশেষ করে এত ভিড় ছিল, ভিড়টাতে সেই মানে আবেগটা একটু কাটিয়ে দিচ্ছিল ঠিকই, কিন্তু তবুও মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ আরও একটু সময় বোধহয় এখানে দেওয়াটা প্রয়োজন। কাছে যাওয়ার সম্ভব হলো না। মায়ের যে মূর্তিটা আছে রাজবাড়ির যে ঠাকুরটা জগদ্ধাত্রী, তো সেখানে এত ভিড় ছিল তাই আমি দূর থেকেই একটু ক্যামেরাটা করার চেষ্টা করলাম, আমিও করলাম, স্যারও করলেন, কিন্তু খুব ভালোভাবে জিনিসটা উঠলো না। তো যাই হোক, আমরা বাকি দিকটাতে মনোনিবেশ করলাম বলতে পারো, কারণ এতটা ভিড় ঠেলে সামনে যাওয়ার মতো খুব একটা ইচ্ছাও ছিল না। তবে ক্যামেরা বন্দি করে যেটুকু দেখতে পেয়েছি তাতে যথেষ্ট। আর বুঝতেই পারছো যখন এই রাজবাড়িটা এই সেই সময় কি সুন্দর লাগছিল সেটা আমি ঠিক ভাষায় বোঝাতে পারছি না। তবে একটা কথা ঠিক, যখন এই পুজোটা হতো মানে রাজামশাইয়ের সময়, কৃষ্ণচন্দ্র রাজার টাইমে, তো সেই সময়কার শোভাটা কেমন ছিল বুঝতেই পারছো এই অবস্থাটা দেখে। ঝাড়বাতিগুলো দিয়ে যেন মনে হয়েছিল বোধহয় চাঁদটা ভেতরেই আছে। সিন্দুকগুলো দেখে প্রথমে মনে হলো এটা বোধহয় লোহার, কিন্তু হাত দিয়ে দেখলাম না কাঠের। প্রথমেই হাত দিতে একটু ইতস্ততই করছিলাম, কিন্তু সাহস করে দেখলাম কয়েকজন হাত দিচ্ছে। এসব জিনিসে হাত দেওয়াটা ঠিক না, কারণ খুব যত্ন করে ব্যাপারগুলোকে সাজানো আছে। একটু 19-20 হলে সেটার যে মাহাত্ম্যটা সেটা যদি নষ্ট হয় সেটা ভালো লাগে না, ভালো লাগে না। তো যাই হোক, তবুও মনে হলো যে এইটুকু সুযোগ যদি এই সময় না নিই আর তো পরে পাবো না। তো দেখো এটা একটা ট্রামের একটা অংশ আর কি, ভেতরে বসার জায়গা আছে, সব কিছু আছে। প্রত্যেকটা বিষয় সেই সময়কার ভারী অদ্ভুতভাবে সবাই দেখছিলাম, আমিও দেখছি, স্যারও দেখছি এবং যারা দর্শনার্থী সবাই দেখছিল। কারণ আমার যেটা মনে হয় সেই সময় আর এই সময় ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে কত পার্থক্য, প্রত্যেকটা বিষয় তখনকার আর এখনকার মধ্যে। আবার এখনকার থেকে যদি আমরা পরবর্তী জায়গায় ইতিহাসে যাই বা যাব, তখনকারও যারা থাকবেন তাদেরও কাছে আমাদের ব্যবহার করা জিনিসটাও ঠিক এইভাবেই হয়তো
অদ্ভুতভাবেই তাকাতে হবে যে এরকমও মোবাইল ফোন হয়, অ্যান্ড্রয়েড ফোন হয়, এরকমও ট্যাব ছিল, জানি না। এইসব জিনিস যেন একটু ফাঁকা ফাঁকা দেখলে ভালো লাগে। তো ভিড়টা এত ছিল যে আর ইচ্ছা করছিল না ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে গিয়ে প্রত্যেকটা বিষয়কে দেখা এবং তোমাদের সামনে তুলে ধরা। যাই হোক, আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে এবার উদ্দেশ্য নিলাম বুড়িমাকে দর্শন করতেই হবে। ভিড়টা প্রচণ্ড। আস্তে আস্তে আমরা বুড়িমার দিকে এগোতে থাকলাম। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোটা খুব ভালো হয়। বিখ্যাত আমি বলবো না, কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমি চোখে দেখিনি এবং শুনেছি ভীষণ ভালো হয়। কিন্তু এটা আমার কাছে, আমার শহর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোটা অমায়িক। দেখো এখানে পুরো রাস্তাটা ধরে এত সুন্দর করে লাইট লাগানো আছে, লাইট কাস্টিং হয়েছে, যেন মনে হচ্ছে ওপরে অন্ধকার কিন্তু রাস্তায় নেমে এসেছে দিনের আলো। কর্তাগিন্নি এগিয়ে চললাম বুড়িমাকে দর্শন করতে। রাত্রি তখন কটা হবে, খুব বেশি না, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, হয়তো 9টা কি 9:30। চলে এসেছি বুড়িমার কাছে। দেখো এখানে বুড়িমার এটা প্যান্ডেল, এর ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো। প্রথমে ভেবেছিলাম যেতে পারবো তো সামনের দিকে, কারণ প্রচণ্ড পরিমাণে একটা জনরাশ থাকে, কিন্তু যাই হোক মাকে ভেবে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম। আর প্রতিবারই এই ভেতরের যে রাস্তাটা বুড়িমা পর্যন্ত যাওয়ার যে চাষাপাড়া রাস্তাটা, এই প্যান্ডেলটা ঠিক এরকমই হয়, ওপরটা খুব একটা ঢেকে করা হয় না, এরকমই হয়। বুঝতে পারছো ভিড়টা কেমন? আজকে রবিবার, পরের দিন আমরা বেরিয়ে আসব। মনটা বুড়িমাকে দেখার আনন্দর সাথে সাথেও খারাপও লাগছিল যে রাত পোহালেই পরের দিন বেরিয়ে আসতে হবে, কিন্তু করতে তো হবেই, আসতেও হবে, কারণ কাজকর্মগুলো রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। আমার এখানে যেটুকু যা করণীয় ছিল সেগুলো আমি কমপ্লিট করতে পেরেছি, এইবার ফিরে যাওয়ার পালা। তো যাই হোক, সেই মন খারাপের কি বলবো, সব কিছু নিয়েই বুড়িমাকে দর্শনও করলাম। মাঝে মাঝে ভাবলাম দিনের আলো ফুটলেই আবার রেডি হয়ে বেরিয়ে আসতে হবে, মা তোমাকে আবার সামনের বছর দেখব। তো চলো এইখানেই আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা অবধি দেখে থাকো আর ব্লগের কোনো জায়গায় কোনো অংশ একটু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো।